সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সংক্রান্ত আপনাদের পাঠানো 15 থেকে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। আপনারা দেখছেন 15 মিনিটস, অর্থাৎ আমি 15 মিনিটের মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর 1 বলেছেন যে জেনারেল শাখায় এমপিও হতে কতদিন সময় লাগে। সম্মানিত ভিউয়ার্স, জেনারেল শাখায় এমপিও হতে যে কোনো বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হয় এবং সে কোনো বেজুর মাস থেকে আপনি এমপিও ভুক্তি টাকা পাবেন। তবে আপনি যদি ফেব্রুয়ারি মাসে যোগদান করেন তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি এমপিও ভুক্তি আবেদন করতে পারবেন না, আপনাকে আবেদন করতে হবে মার্চ মাসে। এই হিসেবে যদি আপনাকে 1 মাস বা 2 মাস পরেও আপনাকে এমপিও দেওয়া হয়, তাহলে এখানে যদি 2 বা 3 মাসের বেতন বকেয়া থাকে, এই বকেয়া বেতনের জন্য আবারও আপনি মাউসিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আপনি আবেদন করতে পারবেন এবং বকেয়ার টাকা পাবেন। তাই সেক্ষেত্রে মাউসিতে শুধুমাত্র বেজুর মাসের 1 থেকে 8 তারিখে এমপিও ভুক্তির আবেদন গ্রহণ করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর 2 বলেছেন যে মাদ্রাসা এমপিও ভুক্তি হতে কেমন সময় লাগে। মাদ্রাসা এমপিও ভুক্তি হতে প্রতি মাসে এমপিও ভুক্তি হওয়া যায়, এখানে কোনো সময় লাগে না। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদন করলেই যে কোনো মাসের মধ্যে আপনার কাগজ সব ঠিক থাকলে পরের মাস থেকে আপনি বেতন পাবেন। মাদ্রাসা এমপিও ভুক্তিতে কোনো ধরনের জোর ঝামেলা নেই। প্রসঙ্গ আসছে কারিগরিতে এমপিও ভুক্তি হতে কেমন সময় লাগে। কারিগরি 2টি স্তর রয়েছে, একটি শেষির স্তর আর একটা হলো সরাসরি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন। যেটা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সেখানে সর্বনিম্ন 5 মাস এবং সর্বোচ্চ 6 থেকে 8 মাস সময় লাগে। তবে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেটা 10 থেকে 12 মাস বা 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর 4 সহকারী মৌলবীদের সুপারিশ সম্বন্ধে কিছু বলেন। সহকারী মৌলবীরা একদিন পরে প্রাথমিক সুপারিশ পেয়েছে, তাদের জন্য সেই একই নিয়ম, ওই ঈদ দেওয়ার যে একটি সময় বেঁধে দেওয়া রয়েছে, যেটা আমি পরবর্তী একটি ভিডিওতে বলেছি। সেই ভিডিও অনুযায়ী কাগজগুলো সত্যায়িত করে নবম গ্রেডের একজন রাজস্ব খাতের একজন সরকারি চাকরিজীবী দ্বারা সত্যায়িত করে এই কাগজটি জমা দিতে হবে। উপরে প্রেরক, প্রাপক এবং পদের নাম এবং নিজ জেলার নাম লিখে জমা দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আরেকটি প্রশ্ন বলছে যে আমি মাদ্রাসায় সনদ প্রাথমিক সুপারিশ পেয়েছি কিন্তু আমার সার্টিফিকেটে মাদ্রাসা লেখা নেই, তো সেক্ষেত্রে আমি এমপিও পাবো কি। এমপিও নীতিমালা অনুযায়ী আপনি এমপিও পাবেন না, তবে ঘুষ বা কোনো মাধ্যম বা শিথিলতা করলে আপনি এমপিও পেতে পারেন, তবে নিয়ম অনুযায়ী এমপিও পাওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন নম্বর হলো 6 টেকনিক্যালের সুপারিশ পেয়েছি কিন্তু আমি এর সকল সনদ জেনারেল, অর্থাৎ আমি সহকারী শিক্ষক ইংরেজি পদে এসএসসি ভোকেশনাল সুপারিশ পেয়েছি। তবে সেক্ষেত্রেও কি আমার সনদ বোর্ড কর্তৃক ভেরিফাই করতে হবে? অবশ্যই আপনার সকল সনদ ভেরিফাই করতে হবে। আপনি যদি যশোর শিক্ষা বোর্ডের হয়ে থাকেন তাহলে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি বোর্ডে দিয়ে সেখান থেকে সনদ সত্যায়িত করে আনতে হবে। আপনি যদি জাতীয় ভার্সিটিতে অনার্স করে থাকেন তাহলে গাজীপুর বোর্ড বাজারে গিয়ে আপনার এই গাজীপুর যে আপনার জাতীয় ভার্সিটির যে সদর দপ্তর, সেখান থেকে গিয়ে আপনাকে সনদ সত্যায়িত করে আনতে হবে। তারপরে আরেকজন বলেছে যে নামের 1 লেটার একটু হেরফের হয়েছে প্রাথমিক সুপারিশে যা দেখলাম, সেক্ষেত্রে কি আমার কি কোনো সমস্যা হবে? জি না, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। প্রশ্ন নম্বর 8 বলেছেন যে অনার্সে আবেদন করেছিলাম, অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধনে আমি আবেদন করার সময় অনার্স দিয়েছিলাম সহকারী শিক্ষক হিসেবে, কিন্তু আমি এখন মাস্টার্স সহ কমপ্লিট করেছি। তো মাস্টার্স সহ কমপ্লিট করার কারণে মাস্টার্সের সনদ তো কি জমা দিতে হবে? জি না, মাস্টার্সের সনদ কখনোই জমা দেবে না, এই বুকামি করার কোনো দরকার নেই। আপনার 17তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদনে যদি অনার্স পর্যন্ত দিয়ে থাকেন তাহলে অনার্স পর্যন্তই সনদি এবং নাম্বারপত্রই জমা দিবেন। আপনার জমা দেওয়ার ক্ষেত্রে আপনার কী দিতে হবে? এসএসসি পাস, এসএসসি মার্কশিট, ইন্টার পাস, ইন্টার মার্কশিট, তারপর ডিপ্লোমা পাস অথবা ডিপ্লোমার মার্কশিট অথবা অনার্স পাস এবং অনার্সের মার্কশিট। যদি মাস্টার্স চেয়ে থাকে তাহলে অবশ্যই মাস্টার্সের আবেদন যদি করা থাকে, আবেদনে যদি দিয়ে দেন যে মাস্টার্স সহ দিয়ে দিছি, তাহলে সাথে মাস্টার্স এবং মাস্টার্সের নাম্বারপত্র সহ জমা দিতে হবে। স্কুল কলেজ দুটিতে সুপারিশ পেয়েছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? জি না, স্কুল কলেজ দুটাতে সুপারিশ পেয়েছেন, আপনাকে দুইটাই বিরুল ফর্ম পূরণ করতে হবে এবং দুটাই আলাদা চিঠিতে এনটিআরসির অফিসে গিয়ে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার যে কোনো একটিতেও সুপারিশ করতে পারে কিংবা দুইটিতেও সুপারিশ করে, কিন্তু যদি দুইটিতে সুপারিশ করে তার যে কোনো একটিতে যদি আপনি যোগদান করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটি পদে অটোমেটিক ব্লক হয়ে থাকবে, মানে অটোমেটিক আরেকজন ওই প্রতিষ্ঠানে কেউ যোগদান করলো না, প্রতিষ্ঠানের পদটি শূন্য বলে বিবেচিত হবে।
জেনারেলে ইংরেজি, মানে একটি প্রতিষ্ঠানে জেনারেলে ইংরেজিও দেওয়া হয়েছে, আবার কারিগরির সহকারী শিক্ষক ইংরেজিও দেওয়া হয়েছে। তবে আমি কোন পদে যে সুপারিশ পেলাম, জেনারেলে পেলাম না কারিগরিতে পেলাম, আমি ঠিক বুঝতে পারছি। আপনি বুঝেন বা না বুঝেন, আপনার সনদে যদি ভোকেশনাল লেখা থাকে তাহলে অবশ্যই আপনি ভোকেশনালে যাবেন, আর যদি জেনারেল লেখা থাকে তাহলে আপনি অবশ্যই জেনারেলেই থাকবেন। আর যদি সনদে টেকনিক্যাল লেখা না থাকে কিন্তু আপনি জেনারেলে অবস্থান করছেন তাহলে আপনার এমপিও হবে না। তো আরেক ভাই প্রশ্ন আমাদের করেছেন যে 15 মিনিটসের প্রশ্নে যে পুলিশ ভেরিফিকেশন আগে জয়েন দিবে কি? জি, পুলিশ ভেরিফিকেশন তো সেটি পরে, কিন্তু আগে আপনার বিলুর ফর্ম পূরণ করার পরে একটি নির্দিষ্ট সময় যাওয়ার পরে আপনাকে যে কোনো সময় চূড়ান্ত সুপারিশ দিতে পারে। তো সেই হিসেবে আপনার 1.5 থেকে 2 মাসের আগে সুপারিশ পাওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। অর্থাৎ 45 দিন আপনাকে কম করেও এখন থেকে অপেক্ষা করতে হবে। প্রাথমিক সুপারিশের পরে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করা কি ঠিক হবে? জি না, প্রতিষ্ঠান প্রধানের সাথে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে যোগদান করা মোটেও ঠিক না। নিবন্ধন সনদের ফটোকপি কি সত্যায়িত করতে হবে? জি, নিবন্ধন সনদের ফটোকপি অবশ্যই সত্যায়িত করতে হবে। অর্থাৎ আপনার সকল সনদই সেখানে কিন্তু সত্যায়িত করতে হবে, এবং A4 যে খামটা দিবেন, আপনি যে খামটা দিবেন সেই খামে অবশ্যই প্রেরক, প্রাপক, উপরে নিজ জেলা এবং পদের নামটি খুব সুন্দর করে স্পষ্ট করে লিখতে হবে। এমপিও পোস্টে আমি দেখলাম আবেদন করেছি, কিন্তু আমি প্রাথমিক সুপারিশে এমপিও লেখা আছে, কিন্তু সহপাঠী এফসি দিয়ে দেখলাম যে আমার এই প্রতিষ্ঠানটির যে পদটি এটি হলো নন এমপিও। সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনার পদ যদি অরিজিনাল নন এমপিও হন, কিন্তু আপনি কিন্তু এমপিও পদের সুপারিশ পেয়েছেন, তো সেক্ষেত্রে হয়তো যদি ভুল পদের সুপারিশ দেয়, তো এনটিআরসি আপনাকে নতুন করে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে আপনাকে নতুন করে আপনার নিজ জেলার ভিতরে একটি সুপারিশ দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো বকেয়া দেওয়া হবে না। অর্থাৎ আপনি যখন আরেকটি নতুন প্রতিষ্ঠানে যোগদান করবেন সেখান থেকে এমপিও ভুক্তি হবেন, এমপিও ভুক্তি হওয়ার পরে টাকা পয়সা পাবেন। আরেক ভাই বলেছেন যে আপনি যে খামটা জমা দিতে বললেন, এই খামে কি ডাক টিকিট দিতে হবে? এখানে আমাদের ডাক টিকিট দেওয়ার কোনো নিয়ম নেই, বা ডাক টিকিটের কথা এখানে বলা হয় না, নোটিশে বলা হয়নি। আরেক ভাই প্রশ্ন হচ্ছে যে আমি প্রাথমিক সুপারিশ পেয়েছি, আমি অনলাইনে দেখেছি, আমার এক বন্ধু আমাকে এই অনলাইনে ফর্মটি দিয়েছে, আমিও নিজেও দেখেছি, এবং আমি দ্বিতীয় দিন, প্রথম দিনও দেখেছি, তারপরের দিনও দেখেছি যে আমার নিয়োগটা ঠিক আছে, কিন্তু আমি মোবাইলে SMS আসেনি। সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? যে না, মোবাইলে SMS না আসলে কোনো ধরনের সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করছেন 20 গ্রেডের চাকরি বনাম সহকারী শিক্ষক কোনটি গ্রহণ করবো? আপনি বলবো যে আপনার যদি নিকটবর্তী এবং কাছে হয় তাহলে অবশ্যই সহকারী শিক্ষক পদটি দখল করবেন, সম্মানটি মুখ্য বিষয়। আর এটা সম্পূর্ণ আপনি বলতে পারবেন কী ধরনের পদে রয়েছেন, কী ধরনের বেতন পান, আপনার রুফি স্যালারি আছে কিনা না আছে, আর আপনার বাড়ির অবস্থান সব মিলিয়ে এটা বলতে হবে। এটা আসলে 1 মিনিট বা 2 মিনিটের কোনো কথা নয়। আরেক ভাই বলেছেন যে আমাদের সাথে অনেক ট্রেড ইনস্ট্রাক্টর ভাইরাও সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তারা কি আমাদের সাথেই ক্লাস নেবে? জি না, আপনাদের সাথে ক্লাস নেওয়ার তাদের নিয়ম নেই। নিয়ম হলো তারা SSC ভোকেশনালের 9ম এবং 10ম শ্রেণীর ট্রেড 1 এবং ট্রেড 2 বই, অর্থাৎ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ক, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, বেসিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, এই ধরনের কিছু ট্রেড রয়েছে, সংযুক্ত এসি ভোকেশনাল, অ্যাটাচড ভোকেশনাল বা সেসিভুক্ত ভোকেশনাল, এগুলোতে তারা ক্লাস নেবেন। আমার আমার অনার্সে প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া আছে বা আছে, এখন যেহেতু মূল সনদটি আমার কাছে নাই, তো এটা দিলে সমস্যা হবে কি? প্রফেশনাল সনদ দেওয়ার কোনো নিয়ম নেই। যদি মূল সনদ থাকে বা মূল সনদ যদি কোনোভাবে তোলা যায় তাহলে সেটা দেওয়াই ভালো, আর যদি না থাকে তাহলে ওটা দিয়ে রাখেন। তবে এক্ষেত্রে আপনাকে বাতিলও করতে পারে, আবার রেখে দিতে পারে, সে বিষয়টি আমরা সহসায় বলতে পারছি না। তবে নিয়ম অনুযায়ী প্রফেশনাল সনদ দেওয়ার নিয়ম নেই। আরেক ভাই বলেছেন যে আমার প্রতিষ্ঠানটি আমার বাসা থেকে প্রায় 320 কিলো দূরে, তো সেই ক্ষেত্রে আমি যদি এই প্রতিষ্ঠানে যোগদান না করে পরবর্তী আরেকটি গণবিজ্ঞপ্তি অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো কি? আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে আরেকটি সহজ বুদ্ধি আপনার দিয়ে দিই, আপনি প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করেন, যোগদান করার পরে আপনি এমপিও করবেন না, এমপিও না করে ক্লাস নেন বা অবস্থান দেখেন, এর মধ্যে যদি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সরাসরি আবেদন করে ওইখান থেকে আইসা বললেন। হ্যাঁ, এটা হলো স্বাভাবিক নিয়ম। আর এমপিও না করলে আপনার ক্লাস নেওয়ার জন্য অত চাপও দিবে না, বা আপনি কোনোভাবে 2-3 মাস কাটাতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা বুদ্ধি শিখিয়ে দিব ইনশাল্লাহ। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে প্রাথমিক সুপারিশে কি কাউকে বাদ দেওয়া হয়? প্রাথমিক সুপারিশে যদি সচরাচর ভুল না থাকে বা বয়স লুকানো না থাকে, তথ্য গোপন না থাকে, এবং আপনার সনদ যদি সকল নিয়মকানুন ঠিক থাকে, কাউকে বাদ দেওয়া হয়, সচরাচর বাদ দেওয়া হয় না। তো এই হলো মোটামুটি একটি প্রশ্ন। আরেক ভাই প্রশ্ন করছেন যে
চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে যদি আমি যোগদান না করি, সেক্ষেত্রে কি আমার আইনি কোনো ঝামেলায় পড়তে হবে? জি না, সেক্ষেত্রে আপনার আইনি কোনো ঝামেলায় পড়তে হবে না। শিক্ষক নিবন্ধন সনদ 3 বছর। তবে আপনি যারা এবার যোগদান করবেন বা করবেন না, পরবর্তী গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন, তাদেরকে বলবো আপনি প্রতিষ্ঠানে যা শুধু যোগদান করে রাখেন, যোগদান করে স্ট্যাটাসটা দিয়ে রাখেন, তারপরে যদি 1 বছর পরে আপনি এমপিওভুক্ত হতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু স্ট্যাটাস না দিলে এই পরে যখন যোগদান করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এমন হতে পারে 17তমদের কাউকে আর নিল না, না নিয়ে 18তমদের সরাসরি নিয়োগ দিয়ে দিল, তখন কিন্তু 17তমরা মামলা করলেও কিছু হবে না, তখন অনেকের কপাল পুড়বে। তাই বলবো যে সুযোগ যার যেটা এসেছে সেটা আগে লুফে নেন, যদি দূরেও হয় শুধু যোগদান করে রাখেন, তারপরে অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন।